আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আলামিন। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মার্কিন কর্মকর্তাদের সাথে ইরান বিষয়ক জরুরি বৈঠক ট্রাম্পের। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হলেও সরাসরি ইরানের বিরুদ্ধে যাবে না তুরস্ক। দেশে দেশে মার্কিন আগ্রাসন, শেষ বার্তায় যা বলেছিলেন গাদ্দাফি। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মিনেসোটার আদালতে মামলা। ইরানে ২,০০০ মানুষ নিহত, বিক্ষোভ চালিয়ে যান, সাহায্য আসছে ট্রাম্প। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান এবং যুদ্ধের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি টুডে নিউজ সংবাদে। আমি মোহাম্মদ আলামিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মধ্যপ্রাচ্য ঘিরে তার নতুন পরিকল্পনা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে মার্কিন কর্মকর্তাদের সাথে ইরান ইস্যুতে তার জরুরি বৈঠকটি আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এই রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প মূলত ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং গোয়েন্দা সংস্থার প্রধানগণ, যারা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির একটি গভীর বিশ্লেষণ পেশ করেছেন। ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের স্থিতিশীলতা বজায় রাখা। তবে বিশ্লেষকরা মনে করছেন যে এই বৈঠকের মাধ্যমে ট্রাম্প একটি কঠোর বার্তার ইঙ্গিত দিচ্ছেন, যা হয়তো আগামী দিনে ইরানের ওপর আরও নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের দিকে ধাবিত হতে পারে। আপনারা যারা আমাদের এই নিয়মিত আন্তর্জাতিক সংবাদের আপডেট পছন্দ করছেন, তারা দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, কারণ আপনাদের প্রতিটি সাপোর্ট আমাদের আরও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহে উৎসাহিত করে। এই বৈঠকের মূল আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল ইরানের ড্রোন প্রযুক্তি এবং প্রক্সি গ্রুপগুলোর ওপর নিয়ন্ত্রণ আনা, যা মার্কিন স্বার্থের জন্য হুমকি স্বরূপ বলে ট্রাম্প প্রশাসন মনে করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো, এই বিষয়ে কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে, কারণ তারা চায় না মধ্যপ্রাচ্যে নতুন কোনো অস্থিরতা তৈরি হোক। ট্রাম্প এই বৈঠকে কর্মকর্তাদের সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি ইরানের সাথে একটি নতুন এবং আরও কঠোর চুক্তি চান, যা কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকেও নিয়ন্ত্রণ করবে। তবে ইরান শুরু থেকেই এই ধরনের দাবি প্রত্যাখ্যান করে আসছে এবং তারা মনে করছে মার্কিন প্রশাসনের এই ধরনের পদক্ষেপগুলো সার্বভৌমত্বের ওপর আঘাত। এই উত্তেজনার মাঝে মার্কিন কর্মকর্তারা বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছেন, যার মধ্যে সাইবার আক্রমণ থেকে শুরু করে কূটনৈতিক বিচ্ছিন্নতা সবই অন্তর্ভুক্ত থাকতে পারে বলে গোপন সূত্রে জানা গেছে। তবে সবকিছুর ঊর্ধ্বে ট্রাম্পের এই জরুরি বৈঠকটি প্রমাণ করে যে ইরান ইস্যু এখন মার্কিন বিদেশ নীতির একদম কেন্দ্রে অবস্থান করছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা হয়তো এই বৈঠকের ফলাফল হিসেবে কোনো বড় ধরনের ঘোষণা দেখতে পাব, যা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। আঞ্চলিক রাজনীতির জটিল সমীকরণে তুরস্ক এবং ইরানের সম্পর্ক সবসময়ই এক অমীমাংসিত রহস্যের মতো, যেখানে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও সরাসরি কোনো সংঘাতে জড়াতে নারাজ। এবং বর্তমান পরিস্থিতিতে তুরস্কের অবস্থান পরিষ্কার যে তারা ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি সামরিক বা বড় ধরনের বৈরী পদক্ষেপে যাবে না। যদিও সিরিয়া এবং ইরাক ইস্যুতে তুরস্ক ও ইরানের মধ্যে স্বার্থের সংঘাত প্রবল এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের দৌড়ে আঙ্কারা ও তেহরান সবসময়ই একে অপরের বিপরীত মেরুতে অবস্থান করে, তবুও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান খুব বিচক্ষণতার সাথে ইরানের সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন, কারণ তিনি জানেন যে ইরানের সাথে সরাসরি বিরোধে জড়ালে তুরস্কের অর্থনীতি এবং অভ্যন্তরীণ
নিরাপত্তায় বড় ধরনের বিপর্যয় আসতে পারে। বিশেষ করে জ্বালানি আমদানির ক্ষেত্রে তুরস্ক অনেকাংশেই ইরানের ওপর নির্ভরশীল এবং দুই দেশের মধ্যে যে বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পর্ক রয়েছে তা ছিন্ন করা তুরস্কের বর্তমান ভঙ্গুর অর্থনীতির জন্য আত্মঘাতী হবে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এছাড়া তুরস্ক মনে করে যে ইরানের স্থিতিশীলতা পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ইরানের কোনো বড় ধরনের পতন হলে সেখানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে তা তুরস্কের সীমান্ত সংলগ্ন কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের আরও শক্তিশালী করে তুলতে পারে, যা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। আমাদের এই গভীর বিশ্লেষণমূলক তথ্যগুলো যদি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তুরস্কের এই কৌশলী অবস্থানের আরেকটি বড় কারণ হল তাদের ন্যাটো সদস্যপদ এবং একই সাথে রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা, যেখানে তারা ইরানকে চটিয়ে দিয়ে এই অঞ্চলে রাশিয়ার প্রভাবকে আরও বাড়তে দিতে চায় না। এরদোয়ান প্রশাসন বারবার স্পষ্ট করেছে যে তারা যে কোনো সমস্যার সমাধান সংলাপের মাধ্যমে চায় এবং তারা মনে করে ইরানের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করলে তা হিতে বিপরীত হতে পারে, যা তুরস্কের পূর্ব সীমান্তে উদ্বাস্তু সংকট তৈরি করতে পারে। সুতরাং তুরস্ক হয়তো মার্কিন নীতির সাথে একমত হয়ে ইরানের সমালোচনা করবে বা কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করবে, কিন্তু তারা কখনোই সরাসরি কোনো সংঘাতে পা বাড়াবে না, যা তাদের দীর্ঘমেয়াদী স্বার্থকে ক্ষুণ্ণ করে। এবং এই ভারসাম্যমূলক কূটনীতি বর্তমানে আঙ্কারার মূল শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যা তেহরানের সাথে তাদের সম্পর্ককে একটি অদ্ভুত শীতল কিন্তু স্থিতিশীল অবস্থায় ধরে রেখেছে। বিশ্বজুড়ে মার্কিন আগ্রাসনের ইতিহাস এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যে অভিযোগ বারবার উঠে এসেছে, তার পরিপ্রেক্ষিতে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির শেষ মুহূর্তের বার্তাটি আজও বিশ্ব রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হয়। 2011 সালে লিবিয়ায় ন্যাটোর হস্তক্ষেপের সময় গাদ্দাফি অত্যন্ত জোরালোভাবে সতর্ক করেছিলেন যে আরব দেশগুলোতে পশ্চিমা শক্তির এই প্রবেশ কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয়, বরং তা এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ দখল এবং মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করার একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র। গাদ্দাফি তার শেষ ভাষণে বা বার্তায় উল্লেখ করেছিলেন যে তাকে ক্ষমতাচ্যুত করার পর লিবিয়া আর কখনোই আগের মতো স্থিতিশীল থাকবে না এবং পুরো আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে চরমপন্থা এবং অবৈধ অভিবাসনের জোয়ার বইবে, যা শেষ পর্যন্ত ইউরোপকেও অস্থির করে তুলবে। তিনি দাবি করেছিলেন যে তিনি লিবিয়াকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলেন, যেখানে নাগরিকদের বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্যসেবার নিশ্চয়তা ছিল। কিন্তু পশ্চিমা আগ্রাসন সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিতে পারেন এবং আন্তর্জাতিক ইতিহাস এবং বর্তমান রাজনীতি সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাদ্দাফির সেই ভবিষ্যদ্বাণী আজ লিবিয়ার বর্তমান পরিস্থিতির দিকে তাকালে অক্ষরে অক্ষরে সত্য বলে মনে হয়, কারণ তার পতনের 1 দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও লিবিয়া আজও কোনো কার্যকর কেন্দ্রীয় সরকার গঠন করতে পারেনি এবং দেশটি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুধু লিবিয়া নয়, ইরাক থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত মার্কিন সামরিক অভিযানের যে ফলাফল আমরা দেখেছি তা গাদ্দাফির সেই আশঙ্কারই প্রতিফলন ঘটায়, যেখানে শান্তি প্রতিষ্ঠার নামে বিশৃঙ্খলা এবং চরমপন্থার উত্থান ঘটেছে। বিশ্লেষকদের মতে গাদ্দাফি হয়তো একজন বিতর্কিত এক নায়ক ছিলেন, কিন্তু আন্তর্জাতিক ভূরাজনীতির যে জটিল চাল তিনি বুঝতে পেরেছিলেন তা তৎকালীন অনেক আরব নেতাই অনুধাবন করতে ব্যর্থ হয়েছিলেন। তার সেই শেষ বার্তাটি আজ অনেক উন্নয়নশীল দেশের জন্য একটি সতর্ক সংকেত হিসেবে কাজ করে, যে কিভাবে বিদেশি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং অভ্যন্তরীণ বিভেদ একটি সমৃদ্ধ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। গাদ্দাফির সেই বার্তাটি ছিল মূলত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, যা তখনকার সময় অবহেলিত হয়েছিল। কিন্তু বর্তমানের মাল্টিপোলার বিশ্বে সেই কথাগুলো নিয়ে এখন নতুন করে গবেষণা হচ্ছে এবং অনেকেই মনে করছেন যে মার্কিন একমেরু আধিপত্যবাদের বিরুদ্ধে গাদ্দাফির অবস্থান ছিল অত্যন্ত সময়োপযোগী। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের জন্য নতুন এক আইনি চ্যালেঞ্জ তৈরি হয়েছে মিনেসোটার একটি আদালতে, যেখানে তাদের নেওয়া নির্দিষ্ট কিছু নীতি এবং নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। মিনেসোটার নাগরিক সমাজ এবং বেশ কিছু মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে করা এই মামলায় অভিযোগ আনা হয়েছে যে ট্রাম্প প্রশাসনের গৃহীত পদক্ষেপগুলো সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক এবং এর ফলে সাধারণ মানুষের নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে অভিবাসন নীতি এবং নির্দিষ্ট কিছু জনকল্যাণমূলক প্রকল্পের বাজেট হ্রাসের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল
তাকেই মামলায় চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং মামলাকারীরা দাবি করছেন যে এই ধরনের সিদ্ধান্তগুলো আইনসভার অনুমোদন ছাড়া এককভাবে গ্রহণ করা অবৈধ। ট্রাম্প প্রশাসনের আইনি দল অবশ্য এই মামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে এবং তারা আদালতে যুক্তি দেখানোর প্রস্তুতি নিচ্ছে যে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা অনুযায়ী জাতীয় স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তার রয়েছে। আমাদের নিউজ আপডেটগুলো নিয়মিত পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন এবং এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। মিনেসোটার আদালতের এই মামলার ফলাফল ট্রাম্প প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি নজির হিসেবে কাজ করতে পারে এবং একই ধরনের মামলা অন্যান্য রাজ্যেও হতে পারে, যা সরকারের কাজকে বাধাগ্রস্ত করতে পারে। আইনের বিশেষজ্ঞরা মনে করছেন যে এই মামলাটি যদি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়, তবে সেখানে ট্রাম্পের নিয়োগ দেওয়া বিচারকদের ভূমিকা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হতে পারে। এই ধরনের আইনি লড়াই মার্কিন গণতন্ত্রের চেকস অ্যান্ড ব্যালেন্সেস সিস্টেমের একটি অংশ হলেও ট্রাম্পের মতো একজন নেতার জন্য এটি একটি বড় পরীক্ষা, যারা সবসময় দ্রুত এবং প্রভাবশালী সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। মিনেসোটা রাজ্যের এই অবস্থান মূলত ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবেও দেখা হচ্ছে, কারণ সেখানকার বিশাল এক অংশ মনে করেন যে ফেডারেল সরকারের উচিত স্থানীয় শাসনের প্রতি আরও সম্মান প্রদর্শন করা। এই মামলার গতি প্রকৃতি কেবল মিনেসোটার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ওয়াশিংটন ডিসির ক্ষমতার অলিন্দেও কম্পন সৃষ্টি করেছে, যা আগামী নির্বাচনের আগে ভোটারদের মনে এক ধরনের প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ইরানে চলমান অস্থিরতা এবং বিক্ষোভের প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যেখানে তিনি দাবি করেছেন যে ইরানের সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে প্রায় 2000 মানুষ নিহত হয়েছে এবং বিক্ষোভকারীদের প্রতি তার বার্তা ছিল যে তারা যেন পিছু না হটে, বরং তাদের আন্দোলন চালিয়ে যায় কারণ সাহায্য আসছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরান সরকার ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে দেশের প্রকৃত চিত্র বিশ্ব থেকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। যদিও ট্রাম্পের দেওয়া 2000 নিহতের এই পরিসংখ্যানের কোনো নিরপেক্ষ উৎস থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ইরান সরকারকে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বলেছেন যে বর্তমান শাসকরা সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, কিন্তু বিশ্ববাসী তাদের সাথে আছে এবং খুব শীঘ্রই মার্কিন প্রশাসন বা আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সাহায্যে এগিয়ে আসবে। ট্রাম্পের এই সাহায্য আসছে বার্তাটি মূলত কী ধরনের সাহায্য তা নিয়ে কূটনৈতিক মহলে অনেক জল্পনা কল্পনা চলছে। কেউ মনে করছেন এটি হয়তো আরও কঠোর নিষেধাজ্ঞা, আবার কেউ বা এর মধ্যে সামরিক সহায়তার প্রচ্ছন্ন ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। আপনাদের যদি এই সংবাদের বিশ্লেষণটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে জানান ট্রাম্পের এই অবস্থান সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কী। ট্রাম্পের এই সরাসরি হস্তক্ষেপমূলক বক্তব্য ইরান সরকারকে আরও ক্ষুব্ধ করে তুলেছে এবং তেহরান দাবি করেছে যে দেশের অভ্যন্তরীণ শান্তি বিনষ্ট করার জন্য যুক্তরাষ্ট্র পেছন থেকে উস্কানি দিচ্ছে। তবে ইরানের সাধারণ মানুষের একাংশ, যারা অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক সীমাবদ্ধতায় অতিষ্ঠ, তারা ট্রাম্পের এই সাহসী বার্তাকে ইতিবাচকভাবে দেখছে, যদিও এর পরিণাম কী হতে পারে তা নিয়ে ভয়ও কাজ করছে। ইতিহাস সাক্ষী যে বাইরের শক্তির প্ররোচনায় কোনো দেশে পরিবর্তন আনতে গেলে তা অনেক সময় দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়। তাই ট্রাম্পের এই ঘোষণা ইরানের ভবিষ্যতের জন্য যেমন আশার, তেমনি এক ভয়াবহ আশঙ্কারও বার্তাবাহক। ট্রাম্পের প্রশাসন অবশ্য বলছে যে তারা ইরানি জনগণের মানবাধিকার রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনে তারা আন্তর্জাতিক বিচারালয়ে এই হত্যাকাণ্ডের বিচার চাইবে। এই পুরো বিষয়টি এখন একটি আন্তর্জাতিক সংকটে রূপ নিচ্ছে, যেখানে একদিকে ইরানের সার্বভৌমত্ব এবং অন্যদিকে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নটি জড়িয়ে আছে, যা সমাধান করা বর্তমান বৈশ্বিক রাজনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।